এখন প্রশ্ন হচ্ছে যে হামলাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই হামলাটি কেন করলো? দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখনো সংঘটিত হয়নি। কিন্তু এর মধ্যে আমরা যদি 1945 এর পরে জাতিসংঘ গঠনের মধ্য দিয়ে যদি দেখি, তাহলে পৃথিবীতে ছোটখাটো যুদ্ধ বিধ্বস্ত হয়েছে, বাট বড় আকারে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। আজকে হঠাৎ করে এই যে ইরানের যে যিনি বর্ষিয়ান নেতা বা ইরানের যে একেবারে বলা যায় যে একক নেতৃত্ব, যার হাত দিয়ে এবং যার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে, তাকে সহ তার অন্যান্য যে কলাকুশলে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর আসলে এই যে পোলারাইজেশন এবং ইউনিটারি সিস্টেম, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসিটা নিয়ে অগ্রসর হচ্ছে, সেটা হচ্ছে যে একক আধিপত্য পৃথিবীতে ডমিনেট করা। এখানে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে এই জিনিসটি আগ্রাসী ভাবে আজকে কেন ইরানের উপর হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই ঘটনাটি শুধুমাত্র ইরানের উপরে হয়েছে এবং ইরানকে লেসন দেওয়ার জন্য তা কিন্তু নয়। এখানে দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এক ধরনের এক ধরনের অনৈক্য আছে এবং এই অনৈক্যের মধ্য দিয়ে কিন্তু এই সুযোগটা ইরান নিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়েছে। অন্যদিকে ইরান সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে। শক্তিশালী এই সেন্সে ইরানের স্বাধীনতা কিন্তু 100 বছর বা 200 বছর নয়, ইরানের স্বাধীনতা কিন্তু 500 বছর ইতিহাস। ইরান কারো দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত কখনো হয়নি। ইরান স্বয়ংসম্পূর্ণ একটা দেশ। তার রণকৌশল থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ইরান কিন্তু একটা শক্তিশালী বলয়, এবং তাকে কেন্দ্র করে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা বলয়ের সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে এটিকে টার্গেট করা হয়েছে মূলত। আমি যেটা মনে করি যে এই যে করোনা কালের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সংকট, এই সংকটটা কিন্তু তাদেরকে, বিশেষ করে বর্তমানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটি এর আগে যখন রাষ্ট্র ক্ষমতা ছিল তখন তার রাষ্ট্রীয় পলিসি এবং ফরেন পলিসি আমরা লক্ষ্য করেছি যে বিশ্বে এক ধরনের অস্থিতিশীল এবং অস্থিরতা তৈরি করা, এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত এটি নতুন করে কিন্তু আবার দানা বেঁধেছে। কারণ হচ্ছে আমরা যদি তার বিপরীতে দেখি, আরেকটি হেজমনিক স্টেট হিসেবে চায়নাকে, চায়না কোনো আগ্রাসী হামলার মধ্য দিয়ে কিন্তু পৃথিবীতে তার বলয় তৈরি করে না। চায়না তৈরি করেছে তার অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে পৃথিবীতে তার কিন্তু একটি আধিপত্য তৈরি করছে, যেটি যুদ্ধাঙ্গী মনোভাবের মধ্য দিয়ে নয়। তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা যুদ্ধাঙ্গী মনোভাব তৈরি করছে, যেটি চায়নার সাথে প্রতিযোগিতায়, আমি ব্যক্তিগত মনে করি যে অর্থনৈতিক যে পলিসি চায়না পুরো পৃথিবীব্যাপী যেভাবে তারা প্রসারিত করেছে, সেই জায়গাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারনালি এবং এক্সটার্নালি সেটি তারা সেটা তারা তৈরি করতে পারে নাই। ফলশ্রুতিতে এই অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করার মধ্য দিয়ে তারা পৃথিবী থেকে যুদ্ধাঙ্গী এবং যুদ্ধের মধ্য দিয়ে তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটি শুধুমাত্র ইরানের উপর হয়েছে সেটা এরকম নয়। ইরানের এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো রাষ্ট্রকে তারা একটা লেসন দেওয়ার চেষ্টা করছে, এক ধরনের নোটিশ দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সেটি পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি করবে এবং এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করবে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমরা আজকে দেখেছি যে হরমুজ প্রণালী বন্ধ করা হচ্ছে। অর্থাৎ ইরান একটা রিসোর্সফুল কান্ট্রি এবং ইরানের অনেকগুলো রিসোর্স পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটি চলমান। ফলে এটি যদি বন্ধ হয়ে যায়, ফলশ্রুতিতে যেটি দেখা যাবে সেটি হচ্ছে যে অন্যান্য দেশগুলো সেখানে একটা অস্থিরতার মধ্যে চলে যাবে এবং বিশেষ করে অর্থনৈতিক মন্দার মধ্যে তারা নিপতিত হবে। সেই কারণে আমি মনে করি যে নতুন রাষ্ট্র রাষ্ট্র গঠন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই দায়িত্ব গ্রহণ করে ইরানের উপরে, এটি কোনোভাবেই আমি মনে করি ইরানের জনগণ সেটা গ্রহণ করবে না। এটি একটা লম্বা সময় তার ইম্প্যাক্ট আছে এবং ইরানকে কখনোই কিন্তু দমিয়ে রাখা যাবে না, আমি ব্যক্তিগত মনে করি। সে দৃষ্টিকোণ থেকে এটি আমাদেরকে ওয়েট করতে হবে যে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তবে এটি তো সত্য যে আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা আসলে শান্তি চাই। অর্থাৎ শান্তি এবং সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে, প্রতিযোগিতার মধ্য দিয়ে পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এখানে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রদর্শনটা করছে, এটি আসলে বিশ্বের জনগণ বা বিশ্বের রাষ্ট্র নায়করা গ্রহণ করবে সেটা আমাদের দেখার বিষয়। আমার মনে হয় যে আমরা যে মাল্টি ডাইভার্সিটিকে চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আমরা জানি যে তার অর্থনৈতিক সংখ্যার কারণে তার ভিতরে একজন অস্থিরতা আছে এবং এই অস্থিরতাটা সে ছড়িয়ে দিতে যাচ্ছে পুরো পৃথিবীব্যাপী, এবং তারই ধারাবাহিকতায় আমি মনে করি ইরানের দিকে আগ্রাসী হামলা, যেটি নিঃসন্দেহে কোনোভাবে সভ্য এবং এই সিভিলাইজড সোসাইটিকে কেউ কখনোই সমর্থন করবে না। অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার করে বলেছেন। স্যার আমরা একটু আপনার যে প্রসঙ্গ ধরে যদি বলি,
যে নিজের অস্থিরতা ছড়িয়ে দিতে চাচ্ছে এবং তারা যে তেল নির্ভর দেশগুলোকে টার্গেট করছে, যদি আমরা এইভাবে বলি। কিছুদিন আগে যে ভেনেজুয়েলায় যে ঘটনাটি ঘটলো, সেখানে তারা ভেনেজুয়েলাতে ঢুকে সেখান থেকে তাদের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রী সহ তুলে নিয়ে গেল এবং সেখানকার তেলের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু জ্বালানি তেল নিয়ন্ত্রণ তারা নিয়েছে। ইরানও তেল সমৃদ্ধ দেশ, আমরা জানি। আর সামনের দিনে আপনি যেটি বলছিলেন চীনের প্রতিপক্ষ, সেই চীন তাদের প্রতিপক্ষ, চীনের তেল বাদ দিয়ে সবে আছে। সেক্ষেত্রে চীনকে চেপে ধরতে এই তাদের এই পলিসি কিনা স্যার, আপনার কাছে সেটা জানবো। তার আগে আমরা একটু ডক্টর অলিউড স্যারের কাছ থেকে আবার একটু শুনে আসি। স্যার, আপনি বলছিলেন যে ইরান দমে যাওয়ার জাতি না, তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে তাদের যে সর্বোচ্চ নেতার যে এই অনুপস্থিতি, তাদের নতুন নেতৃত্ব বলয় তৈরি করতে কিংবা সেটিকে আবার টেনে নিয়ে যেতে কোনো চ্যালেঞ্জের মুখে তারা পড়বেন কিনা, সেটা কিভাবে? আমরা দেখেছি 3 সদস্যের একটি তারা কমিটি অলরেডি গঠন করেছে সেখান থেকে